আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করো সায়, নবীর কালেমা পড়ে হয়ে যাবে পাপ। বাবা, আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা রে, ও বাবা, ও বাবা। দেখুন বাবা, নিন। সাহেব, সাহেব, ওই গুন্ডাটা আপনার টাকা মেরে দিয়েছে। ওই বেটা, কোথায় যাচ্ছিস? এই এই দাও, তাড়াতাড়ি আসেন। সাহেব, এই হারামখোর। রক্ত। একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি, আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন, অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়েই অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ ভাইজান, কে কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটাপন্ন অবস্থা। খোকা, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে। ডাক্তার, কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরের সমস্ত রক্ত দেব। প্লিজ, হাত দেরি নয়, চলুন ডাক্তার, চলুন। হ্যাঁ বেশ, চলুন। ইয়েস, আপনার গ্রুপ মিলেছে, চলুন। ভাইজান, তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেব। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করেন না ওস্তাদ, আপনার হুকুমে আমার জান ভাজি। চল শহীদ, বাড়ি থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব, আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন। চল। যা, মন খারাপ করিস নি, তুই আবার এক্ষুনি চলে যা। কালই তো তোর লাস্ট ডেট। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে, রাস্তায় বেরিয়েছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার, এভাবে আর বেরোবি না। আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাবো। খা। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। কি ভাবছো? মিনা, টাকা তো সব ফুরিয়ে গেল। এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি
তোমাকে আমি হারতে দেব না, এ দুটো নাও। না না, একে একে আমি পুরো সব নিয়েছি, শুধু এই দুটোই বাকি, এ আমি নিতে পারবো না। না বলছি, একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয়, স্বামীর শান্তির চেয়ে স্ত্রীর সুখ বেশি নয়। তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। না, মিনা, এই যাত্রায় আল্লাহ ওকে রক্ষা করেছেন, ভবিষ্যতে ওকে আর কখনো একা ছেড়ে দিও না সালমা। একটা ডেলিভারি ছিল, সেখানে ছিলাম, সেই ফাঁকে বেরিয়ে গেল, জানতে পারিনি। যাই হোক, আর মাত্র কিছুদিন, তারপর ওকে আমি নিয়ে যাব। এই কটা দিন ওকে চোখে চোখে রেখো, যাও। ছেলেটা কেমন আছে? ভালো, ভালো হয়ে গেছে। যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসছে। সত্যি, তোমার মতো লোকের যুগে আর দেখিনি। একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না। শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি 6-7 বছর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওরকমই বয়স হতো। হ্যাঁ, একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তোমার মাঝে কি কম? মাঝে মাঝে তুমি ঘুমের মধ্যে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো। তাই নাকি? হ্যাঁ, তোমার খোকা বেঁচে আছে মিনা, বেঁচে আছে। ওই খোকাই তোমার খোকা, এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না, তবে বলবো সে সময়ের আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। কি ভাবছো? হ্যাঁ, কিছু না। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হচ্ছে? এত হইচই করছিস কেন? দোয়া করো ভাইজান, ভাবি দোয়া করো। আমি LLM এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম, আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না মিনা। আমি আয় করতে বললে কি হবে, ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে? আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয়, ভিতরে আয়, আয়। মা, তোমার কথা আমি রেখেছি। শহীদ ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটু মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা, যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। আমার খিদে লেগেছে, খেতে দাও খালাম্মা। তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। শরীরটা ভালো নেই, পাক করা হয়নি। এবেলা কুড়মুড়ি খেয়ে থাকো, অভিনয় রেডি দেবো বাবা। না, ভীষণ খিদে পেয়েছে, গুড়মুড়ি খাবো না। মাদারা সিন্নি হচ্ছে, আমি সেখানে গেলাম। খোকা, খোকা শোন, চাস নেই। আল্লাহ, তুমি আমার কঠিন বিপদটা দূর করে দাও, তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আমি তো কোনো দোষ করিনি, খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি আর সেখানে ফিরে যাব না। কে তুমি বাবা? আমি খোকা। কার সাথে এসেছো? একাই এসেছি, আমার কেউ নেই। কেউ নেই? কেন, তোমার মা বাবা? আমার কেউ নেই, খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আদরও করে না।
আমি তোমাকে খেতে দেব, মায়ের মতো আদর করব। আমার সাথে যাবে? যাব। মা বলে ডাকবি? বল 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 খোকা। মা, খোকা খোকা, খোকা, খোকা কোথায় সালমা? এই তো ছিল, মাজারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম, শুনলে না। খোকা, খোকা, খোকা। কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। বাবা, 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 খোকা, তুই এখানে কেমন করে এলি? মানে হলো। মা, খোকা, খোকা কোথায় গেলি? ওই তো মা ডাকছে। মা, হ্যাঁ বাবা, তুমি আমাকে মা ডাকতে বলেছে, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝি এখানে থাকো, ভালোই হলো। এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা, তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলি শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা, খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ। যে মা তোর মতো খোকাকে পেটে ধরেছে, সত্যি সে ভাগ্যবতী। জানো, আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে। আসলে ওর তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্লো হলো। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে? ভাবি, ভাবি, মেজরের সঙ্গে একটা বাজে ধরেছি। মেজরের স্কলারশিপটা পেলে। আরে, এ পিচ্ছি এখানে? পিচ্ছি বলছিস কেন? ও আমার ছেলে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমরাও রেডিমেড চাচা হয়ে গেলাম। ভালোই হলো। স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাবে। তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা, খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাকে নিয়ে থাকবো আবিদ ভাই? নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছো, সেদিন শোধ হবার নয়। মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তা সত্যি। আচ্ছা, ওর মেজ ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো, অত্যন্ত সুসংবাদ। একটা হয়েছে, সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। হ্যাঁ, এসো। মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি, লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি।
বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজো। জি। রবীন্দ্রের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন। একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি। সালাম আলাইকুম। তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে। আমাদের সোকাল হাই সোসাইটিতে এসবটা আজকে উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা। আমি একটা প্রয়োজন তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো। চোখের সামনে আমার মেয়ের হাত, কান, গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধরো। না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবিদ, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম। তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবেও গ্রহণ করতে, এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব, শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্যে। তবে একটা শর্ত থাকবে। বলো। এগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে ইয়ে, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চাই। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছো আবিদ। কিন্তু কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি। মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না। বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ি বউ হয়ে আসবে। না, হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিন তারিখ ঠিক করুন, আমি শহীদকে রাজি করাবো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে মেজো ভাইয়ের বিয়ে পাক্কা। আমার তাহলে চলবে প্রেমে